তো আজকে হচ্ছে আমরা বেসিক কিছু জিনিস আর কি দিয়ে শুরু করব, আর একটা নাই ক্লাস নিয়ে নেই, একটা না ক্লাস নিয়ে আপনাদের যেটুকু দরকার ওইটুকু পড়ে আমরা হচ্ছে শেষ করব। আচ্ছা, তো বেসিক কিছু জিনিস নিয়ে আমরা কথা বলবো। এর ভেতরে ফাইনালে আসলে মেশিন লার্নিংয়ের যে জিনিসগুলো আমরা শিখবো সেগুলো হচ্ছে নতুন কিছু অ্যালগরিদম, যেরকম হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন, ডিসিশন ট্রি, তারপর আমরা হচ্ছে কিভাবে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, এটাও দেখবো। এটা দেখার জন্য যদি আমাদের ল্যাব নাই, আমরা ট্রাই করব যে ল্যাপটপ এনে আমরা এইখানে এই মনিটরে আপনাদেরকে ডেমনস্ট্রেট করে দেখানো, এবং কোড আমি আপনাদেরকে প্রোভাইড সেভাবে করে দিব যেটা দেখে আপনারা মোটামুটি শিখতে পারেন, এবং আমি আপনাদের টাস্ক দিব যে এই ডাটা সেটের ওপর করেন, ওই ডাটা সেটের ওপর করেন, এরকম টাস্ক আমি দিব। ঠিক আছে, আচ্ছা। সো প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেটা ম্যাট্রিক্স। সাপোজ আমাদের ডেটা আছে দুইটা, দুইটা ডাটা আছে, আমি ভাত খাই, সে ভাত খাইতেছে। ঠিক আছে, সো দিজ আর টু সেন্টেন্স। এখন এইখান থেকে আমরা ডাটা ম্যাট্রিক্স তৈরি করব। আমাদের দুইটা ডাটা আছে, ডাটা ম্যাট্রিক্স তৈরি করব। কিভাবে করা যায়? প্রথমে হচ্ছে আমাদের ডিস্টিংক্ট ডাটা খুঁজে বের করতে হবে। ডিস্টিংক্ট ডাটা জিনিসটা কি? ডিস্টিংক্ট ডাটা হচ্ছে এইখানে ইউনিক কি কি ডাটা আছে, যেরকম এখানে আছে হচ্ছে আমি, সে, ভাত। এখন খাই বা খাইতেছে এই জিনিসটা আমরা কোন কোন ডাটাটাকে আমরা ডিস্টিংক্ট ডাটা ধরবো, যেহেতু দুইটা একই জিনিস। এইটাকে বলা হয় হচ্ছে ডাটা ল্যামেটাইজেশন। ডাটা ল্যামেটাইজেশন। ল্যামেটাইজেশন জিনিসটা কি? আমাদের ডাটা আছে দুইটা, খাই, খাইতেছে। ল্যামেটাইজেশন এখানে হচ্ছে মেইনলি খাওয়া হচ্ছে আমাদের ডাটা ল্যামেটাইজেশন করার পরে আমরা যে মূল ভাব যেটা আছে সেটা হচ্ছে ল্যামেটাইজেশন, খাওয়া। সো খাওয়া হচ্ছে ডিস্টিংক্ট ডাটা। যদি আমি দেই তাহলে হচ্ছে এখানে আপনি যেটাই দেন, মানে ল্যামেটাইজেশন বলতে বোঝায় হচ্ছে এই যে ডাটা দুইটা আছে, এই ডাটা দুইটা একটা আর একটা আর কি অন্য ফর্ম, মানে মাল্টিফর্ম, বাট দিস টু মিনস দ্য সেম। দুইটা জিনিসের মিনিং একই। সো আপনি খায় বা খাওয়া, এটা দুইটাই ভার্ব। আমি খাই, সে খায়। সো দিস ইজ এ ওয়ার্ক, তাই না? খাওয়া একটা কাজ। সো এই জন্য আমি দিয়েছি খাওয়া। তো ল্যামেটাইজেশন করার পরে আমাদের যে ওয়ার্ডটা আসছে সেটা হচ্ছে খাওয়া, সেই জন্য আমি এখানে অ্যাড করলাম খাওয়া। সো এইভাবেই আমরা ডাটাগুলোকে রেডি করি। এখন করার পরে আমরা কি করব? করার পরে আমি এখানে ইউনিক কি কি আছে? আমি আর আছে একটা থাকলেও যা, আমি তিনটা থাকলেও তাই।
ঠিক আছে, আমরা যে কয়বার ভাত দেখেন দুইবার আছে, কয়টা লিখছি? একবারই লিখছি। সে একবার আছে, একবার লিখছি। খাই আর খাইতেছে, এই দুইটা সেম জিনিস, এই জন্য আমরা এই দুইটাকে একত্রে করে ল্যামিটাইজেশন করে আমরা এটার একটা বেজ মিনিং বের করছি। সেই বেজ মিনিংটা হিসেবে ইউজ করছি, কারণ খাই আর খাইতেছে দুইটা যদি আমি ওভারল্যাপ করি, মানে দুইটাই এখানে নেই, ইট ডাজেন্ট ম্যাটার, কারণ এই দুইটা একই জিনিস। আচ্ছা, সো ডাটা ম্যাট্রিক্সটা আমরা কিভাবে তৈরি করব? সাপোজ আমি, সে ভাত খাওয়া, না, সো আমরা এই দুইটা ডাটার যে বেসিক ডাটা সেট, সেটা মানে বেসিক যে ইউনিক ডিস্টিংক্ট ডাটা, সেই ডাটাগুলো আমরা বের করে ফেলছি। এখন আমরা এই দেখেন মেশিন কি বুঝে? মেশিন বুঝে হচ্ছে নিউমেরিক্যাল ফর্ম। মেশিন ডাজ নট আন্ডারস্ট্যান্ড দি ফর্ম, স্ট্রিং ফর্ম বা টেক্সট ফর্ম, এগুলো বুঝে না। সো হোয়াট উই আর গোয়িং টু ডু, উই আর গোয়িং টু যেটাই যেটা আছে, যেরকম ডাটা ওয়ানে আমি আছে, সো আমি থাকার কারণে এখানে হচ্ছে গিয়ে দিব 1, সে নাই 0, ভাত আছে, খাওয়া আছে। এটার ক্ষেত্রে হচ্ছে আমি নাই, সে আছে, ভাত আছে, খাওয়া আছে। সো the final data matrix looks like this: 1 0 1 1 আর 0 1 1 1. This is for data 1, this is for data 2. এটাই হচ্ছে ডেটা ম্যাট্রিক্স। দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা, পরীক্ষা আসলে পারবেন। আমি জাস্ট ডাটা ম্যাট্রিক্স কিভাবে তৈরি হয় সেটা দেখালাম। এটার কাজ বলতে কিছু না, এটা হচ্ছে ম্যাট্রিক্সটা আসলে কিভাবে। আপনারা দেখবেন যে আপনারা যখন কোনো টেক্সট ফর্ম নিয়ে যখন কাজ করেন, তারপর ডাটাগুলোকে যখন হচ্ছে ইয়ে দিয়ে হচ্ছে ওই যে আমরা ফিট করেছিলাম, একটা ভেক্টরাইজ করেছিলাম ডাটাগুলোকে, আমাদের স্ট্রিং ডাটা ছিল ওই যে স্প্যাম মেল ডিটেকশন, মনে আছে কিনা জানি না, স্প্যাম মেল ডিটেকশনে কনভার্ট করেছিলাম। ঠিক আছে, ডাটাগুলোকে ভেক্টরাইজ করেছিলাম। সো যখন ডাটাগুলো আমরা ভেক্টরাইজ করেছিলাম, তখন আপনারা দেখেছিলেন যে ডাটাগুলো কনভার্ট হয়ে 0 1 সামথিং এরকম কনভার্ট হয়ে গেছে। তো এই যে ভেক্টরাইজটা, এটা কিভাবে হয়? সো এইটা হচ্ছে ওইটার একটা এক্সাম্পল, যে ডাটা যদি আপনাদের এরকম থাকে। ওয়ান হট কোডিং মানে হচ্ছে সবগুলা ডাটা ম্যাট্রিক্সকে ফ্ল্যাট করে দিবে। দিস ইজ 2D ম্যাট্রিক্স। ওয়ান হট এনকোডিং মানে হচ্ছে আপনার এই 2D ম্যাট্রিক্সকে 1Dতে কনভার্ট করে ফেলবে। ঠিক আছে, মানে একটা লাইন হবে, ওটা হচ্ছে ওয়ান হট এনকোডিং। দিস ইজ নট ওয়ান হট এনকোডিং, দিস ইজ জাস্ট ওয়ান হট এনকোডিং এর আগে যে ম্যাট্রিক্সটা আসে, সেই ম্যাট্রিক্সটা দেখতে কেমন হয় সেটা হচ্ছে এটা। আচ্ছা, সো ডাটা ম্যাট্রিক্স মোটামুটি বোঝা গেছে। এগুলা থেকে আপনাদের ছোটোখাটো কিছু কোশ্চেন আসতে পারে, মানে যেগুলো হচ্ছে বেসিক। আপনারা এখন থেকে যেগুলো মোটামুটি দেখবেন সেগুলো হচ্ছে একটু বেসিক টাইপের, নতুন কিছু দেখবেন আর কি, যেগুলো আগে আপনারা দেখেন নাই। তো আমি কিন্তু এগুলা স্লাইড বানানো নাই, এগুলো হচ্ছে আপনাদের ক্লাস থেকে নোট করে নিতে হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ডিপ লার্নিংয়ে তো ওটা লাস্টের দিকে দেখাবো, CNN আর NN, কারণ আপনাদের আগে বেসিক মেশিন লার্নিংগুলো শেষ করে আসতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে
ট্রেনিং মেথডস। তো লাস্ট সেমিস্টারে আপনারা দেখছিলেন যে আপনার ডাটাগুলোকে লিনিয়ার রিগ্রেশন, হ্যাঁ লিনিয়ার রিগ্রেশন করেন, তারপর হচ্ছে এগুলো করে ট্রেন করছিলেন, রাইট। সো ট্রেনিং মেথড আমাদের ধরেন কিছু ডাটা আছে, সাপোজ উই হ্যাভ 10 ডাটা, 10টা ডাটা আছে। সো মেথড 1 আমরা যখন মেশিন লার্নিং মডেল ট্রেন করব তখন আমাদের ডাটাগুলোকে কিভাবে ট্রেন করব তার কয়েকটা মেথড আছে, আমি সেটাই দেখাচ্ছি। সো মেথড 1 এ হচ্ছে ট্রেনিং সেট D1 to D10, testing set D1 to D10, accuracy A1। সো আমরা যদি ট্রেনিং করার সময় যে কয়টা ডাটা আছে সেই কয়টা একজন একটু লিখে নেন, এগুলো পরে স্টুডেন্টরা চাবে, পরে আমি আর কোথাও থেকে দিতে পারবো না। এর আগেরটা তুলছেন আপনারা? হ্যাঁ, ওইটা একটু স্ক্যান করে আমাকে একটু পিডিএফ করে দিয়েন তো রাকিব, ওইটা নাহলে আপনি ক্লাসরুমে আপলোড দিয়ে দেন, ঠিক আছে? নাহলে পরে ক্যান করবে যে কী পড়েছে। হ্যাঁ, সবাই পাবে, ক্লাসরুমে সবাই আপলোড দিতে পারবেন আপনারা। সো এখানে দেখেন মেথড 1 যেটা, সেটা হচ্ছে ট্রেনিং সেটও যা আছে আমরা প্রথমে D1 D2 থেকে D10 এই ডাটার উপরই ট্রেনিং করছি মডেলটা ট্রেন করে এই ডাটার উপরই টেস্ট করছি যে আমার মডেলটা কতখানি শিখলো। মানে কি? মানে হচ্ছে ধরেন আমি এখন যেটা পড়াচ্ছি এখনই যদি আপনার এইটার উপরই টেস্ট নিই, ক্লাস টেস্ট নিই, বোঝা যাচ্ছে? যে এখন আমি এইটুক পড়ালাম, ওই যে ডাটা ম্যাট্রিক্স পড়লাম, এখনই আমি বললাম যে আপনার ডাটা ম্যাট্রিক্সটার উপর একটা টেস্ট দেন, এবং আমি এই বোর্ডে যেটা করালাম সেই কোশ্চেনটাই আপনাকে দিলাম। এইটাই কি বোঝা যায়? এই মেথডটার নাম হচ্ছে ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্ট মানে হচ্ছে আমাদের যে মডেল, মানে আপনি অলরেডি যেটা জানেন সেই বিষয়ের ওপরই আপনাকে আবার পরীক্ষা নেওয়া হচ্ছে। তাহলে এই বিষয়ের এই মেথডটা কেন করব আমরা? এই মেথড করলে তো একটা জিনিস, সেটা হচ্ছে সবাই 10-এ 10 পাবে। এই মেথডে একটা জিনিস হচ্ছে যে আপনি অলরেডি মাত্রই দেখলেন, তাহলে আপনি 10-এ 10 তো এমনিই পাবেন। আচ্ছা, তো এইটার তাহলে দরকারটা কি? এইটার অ্যাডভান্টেজ বা এইটার হচ্ছে গিয়ে কি বলে দরকার, এটা কি বলে, আচ্ছা এইটা হচ্ছে ইম্পর্টেন্স। হ্যাঁ, ইম্পর্টেন্স। হ্যাঁ, মানে আসতে পারে, ইটস নট ইম্পসিবল, আসতে পারে। স্টিল দেখবেন যে আপনাদের ক্লাসে 2-1 দেখবেন যে ইয়ে করে ফেলছে, তাই না? না, হুবহু দিবে না, বাট রেজাল্ট তো সেম আসা উচিত। বাট ইয়েস, ইট ক্যান গেট 100%, এটা ইয়ে কিছু না, বাট এটার ইম্পর্টেন্সটা হচ্ছে আচ্ছা বুঝে নেন, এটার মানেই তো এটা।
মানে এটা কেন আমরা করব, ওয়াই, ঠিক আছে। সো এইটার ইম্পর্টেন্সটা হচ্ছে টু চেক ইফ দ্য মডেল ইজ লার্নিং প্রপারলি। মানে কি, মানে হচ্ছে আপনি যদি এখনই একটা পরীক্ষা নেন এবং দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করতেছে, তার মানে কি, তার মানে আমি যেভাবে শিখাচ্ছি আমার শেখানোতে ভুল আছে। মানে আমি আসলে আপনাদের বুঝাইতে পারছি না, আমি হয়তো আপনাদের ট্রাই করছি বোঝানোর, কিন্তু আপনারা কিছুই বুঝতেছেন না, আপনারা হচ্ছে গিয়ে হা করে খালি শুনতেছেন বাট বুঝতেছেন না। সো আমার যে বোঝানোর স্টাইল এইটা ঠিক আছে কি না সেইটা দেখার জন্য এই টেস্টটা নেওয়া হয়ে থাকে, যে আমাদের মডেলগুলা ঠিকঠাক বুঝতে পারতেছি কিনা। মানে আমরা অলরেডি ট্রেন করালাম ওকে, ট্রেন করার পরেও ঠিকঠাক বুঝতে পারছি কিনা এটা দেখার জন্য আমরা যা পড়াইছি সেটাই পরীক্ষায় দিছি। বোঝা যাচ্ছে? এই জন্য এটাকে বলে ক্লোজ টেস্ট। অনেক সময় দেখা যায় যে আমরা কনফিউজ থাকি যে এই মডেলটা কি ঠিকঠাক শিখতেছে, আমি তো শেখাচ্ছি, আমি তো প্যারামিটারগুলো এভাবে টিউন করছি, ধরেন ব্যাচ সাইজ, ইপোক, এগুলোর সাথে হয়তো আপনারা একটু শুনছেন নাম, তো এগুলো একটা দিছি আমি, তো এটাই কি ঠিকঠাকও শিখতেছে, এটা যদি আমরা দেখতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে মেথড 1 টেস্ট করে যদি দেখা যাচ্ছে যে আমাদের অ্যাকুরেসি 100% চলে আসতেছে, 98% চলে আসতেছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বলা যায় যে হ্যাঁ আমাদের যে মেথড আমরা ইউজ করেছি আমাদের মডেল ঠিকঠাক শিখছে, কারণ আমি যা পড়াইছি সেটাই দিছি, সেটাই পারছে, তার মানে আমার শেখানোর স্টাইল ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোজ টেস্ট। ওকে, মেথড 2, হ্যাঁ ট্রেন টেস্ট স্প্লিট। আপনারা ফার্স্টেরটা ইউজ করবেন কীভাবে, যদি আপনার ট্রেনিং ডাটাই প্রেডিকশনে পাঠিয়ে দেন, আপনারা প্রেডিক্টে লিখতেন যে টেস্ট, এক্স টেস্ট ওয়াই টেস্ট, এটা আপনারা প্রেডিক্টে লিখতেন। যদি আপনারা এক্স ট্রেন ওয়াই ট্রেন প্রেডিক্টে লেখেন তাহলে হচ্ছে এটা ক্লোজ টেস্ট। আচ্ছা, ট্রেন টেস্ট স্প্লিট। সো ট্রেনিং সেট 70%, which means D1 to D7, আর হচ্ছে 30%, which means D8 থেকে D10। এটা ধরেন অ্যাকুরেসি আসলো A2। Biased. সো এইটা হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিট, এটা আপনারা অলরেডি সবাই করছেন। হ্যাঁ, এটাই আমরা নর্মালি করে থাকি। তো সেইটা হচ্ছে আমরা 70% ডাটা ট্রেনিং করেছি, 30% ডাটা মেশিন লার্নিং মডেল জানেই না কি আছে। একটা ডাটা সেটকে আমরা ভেঙে ফেলছি, এইটুকু আমরা টেস্টিং করছি, বাকিটুকু ট্রেনিং করেছি, করে আমরা টেস্ট ডাটা দিয়ে মেশিনটাকে টেস্ট করছি। সো এইটার ইম্পর্টেন্সটা হচ্ছে টু চেক হাউ দ্য মডেল ইজ পারফর্মিং অন আনসিন ডাটা। মানে মডেল তো এই ডাটাগুলো দেখে নাই আগে, ঠিক আছে, যে আমি পড়ালাম একরকম, পরীক্ষায় আমি সেম টাইপের কোশ্চেনই দিয়েছি কিন্তু হুবহু এক দেই নেই, আমি ভাত খাইতেছি জায়গায় আমি গাড়ি চালাইতেছি এরকম দিয়েছি। বোঝা গেছে? সো এইটা হচ্ছে
মডেলের অ্যাকচুয়াল পারফরমেন্স টেস্ট করা যায়, কিন্তু এটার একটা প্রবলেমের কথা আমি বলে দিয়েছি। প্রবলেমটা হচ্ছে দ্য অ্যাকুরেসি মাইট বি বায়াসড। মানে কি? মানে হচ্ছে আপনি যে একটা কাজ করলেন, যে D1 থেকে D7 পর্যন্ত ডাটা নিয়ে ট্রেনিং করলেন, আর লাস্টের 3টা ডাটা টেস্টে দিলেন। এখন দেখা যাচ্ছে যে আপনি যে ডাটা দিয়ে ট্রেনিংটা করেছেন সেই ডাটায় অনেক সুন্দর ডাটা, মানে সেই ডাটা নয়েজলেস ডাটা, একদম পারফেক্ট ডাটা। আর লাস্টের যে ডাটাগুলো নিয়েছেন, ধরেন লাস্টে যে ডাটা কালেক্ট করেছে সে তাড়াহুড়া করে উল্টাপাল্টা ডাটা কালেক্ট করছে, ঠিক আছে? সে দেখেন যে নিজে ফর্ম ফিল আপ করে দিচ্ছে। ধরেন আপনাদের যে ফর্ম দিয়েছিলাম আমরা, গুগল ফর্ম, সো সে হচ্ছে কি আমার 10টা ডাটা ফিল আপ করা দরকার, আচ্ছা আমি ফিল আপ করে দিই। বা লাস্টের দিকের ডাটায় হয়তো নয়েজ আছে, যেটাকে মেশিন লার্নিংয়ের ভাষায় বলে নয়েজ। সো এই 3টা ডাটায় দেখা গেল নয়েজ আছে, এই 3টা ডাটা হচ্ছে পারফেক্ট ডাটা। সো আপনার ট্রেনিং করার সময় দেখা যাচ্ছে অ্যাকুরেসি আসছে 90%। দেখা গেল আপনি ট্রেনিং করে দেখলেন যে আপনার ট্রেনিং অ্যাকুরেসি 90%। যেই টেস্ট করতে গেলেন দেখা গেল যে আপনার অ্যাকুরেসি 60%। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এই ডাটাগুলো হচ্ছে এক দেশের ডাটা, এই ডাটাগুলো হচ্ছে আর এক দেশের ডাটা। হইতেই পারে, কারণ আমরা যেটা করছি, আমরা ফিক্সডভাবে প্রথম ডাটাগুলোকে 70% নিয়ে নিচ্ছি, পরের ডাটাগুলোকে আমরা টেস্টিংয়ের জন্য রেখে দিচ্ছি। হইতেই পারে যে পরের ডাটাগুলো নষ্ট ডাটা বা খারাপ ডাটা, প্রথম ডাটাগুলো ভালো ডাটা। সো এইটার জন্য আমাদের যে অ্যাকুরেসিটা আসলে আসবে, সেই অ্যাকুরেসিটা হচ্ছে ভালো ডাটার দিকে বায়াসড ছিল, মানে আমরা ট্রেন করছি ভালো ডাটার উপর, এই জন্য আমাদের অ্যাকুরেসিটা ছিল বায়াসড। এমন যে হবে এটা না, হওয়ার একটা পসিবিলিটি আছে। অনেক সময় হয় যে আমরা যেটুক ডাটা নিছি ট্রেনের জন্য, এটুক খুবই ভালো ডাটা, যে ডাটার উপর টেস্ট করছি এটা হলো অত ভালো ডাটা না, এই জন্য আমাদের যে অ্যাকচুয়াল অ্যাকুরেসি আসবে সেটা হয় খারাপ ডাটার দিকে বায়াসড হবে অথবা ভালো ডাটার দিকে বায়াসড হবে। মানে আপনি এনশিওর করে বলতে পারবেন না যে এইটাই অ্যাকচুয়াল অ্যাকুরেসি বা পারফেক্ট অ্যাকুরেসি। আচ্ছা, সো এইটা বোঝা গেছে ট্রেন টেস্ট স্পিড। আমরা একটা ডাটাকে ভেঙে ফেলবো, কিন্তু এটার কিছু প্রবলেম আছে, আবার সুবিধাও আছে। সুবিধা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মডেলের পারফরমেন্সটা বুঝতে পারবো, কিছুটা হলেও বুঝতে পারবো যে এটা ভালো না খারাপ। কিন্তু অসুবিধা হচ্ছে এটা একটা বায়াসনেস ক্রিয়েট হয়। আচ্ছা, এরপর আমরা আসি মেথড 3। কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, এইটা হচ্ছে আমাদের এর আগে যে একটা অসুবিধা ছিল, সেটা হচ্ছে ভালো ডাটা আর খারাপ ডাটা। এই অসুবিধা দূর করার জন্য আমরা এখন যে পদ্ধতিটা নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনে আমরা ধরেন এই ডাটাকে 5 ফোল্ড করলাম। 5 ফোল্ড মানে কি? প্রথম ফোল্ডে থাকবে D1 D2, পরের ফোল্ডে থাকবে হচ্ছে D3 D4, তারপরের ফোল্ডে থাকবে হচ্ছে D5 D6 ডট 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 D9 D10। আচ্ছা, মাঝখানে একটা বাদ দিলাম, কি করতে হবে, D7 D8। 5টা ফোল্ডে আমরা ভাগ করলাম, ঠিক আছে? সো এরপর আমরা যেটা করব, ট্রেনিং 1, ধরেন এই ফোল্ডটার নাম হচ্ছে F1, এইটার নাম হচ্ছে F2, এইটার নাম হচ্ছে F3, এইটার নাম হচ্ছে F4,
ফোল্ড 4, এটার নাম হচ্ছে ফোল্ড 5। সো ট্রেনিং 1-এ আমরা F1, F2, F3, F4, আর টেস্টিং 1 F5। অ্যাকুরেসি A1, সাপোজ এটা অ্যাকুরেসি A1, ট্রেনিং 1-এর জন্য অ্যাকুরেসি A1, ঠিক আছে। আচ্ছা, তারপর ট্রেনিং 2, এটা হচ্ছে F1, F2, F3, F5, টেস্টিং 2, F4, অ্যাকুরেসি A2। সো যেহেতু আমাদের ফোল্ড কয়টা, 5টা, ট্রেনিং কয়টা হবে, 5বার। সো ডট ডট ডট, সো এটা হচ্ছে ডট 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 ডট, ওকে। সো এরপরে ট্রেনিং 5, টেস্টিং 5, সো এটা হবে F2, F3, F4, F5, টেস্টিংয়ে হবে F1, অ্যাকুরেসি A5। তাহলে মডেল অ্যাকুরেসি A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5, 5। এটার ইম্পর্টেন্স হচ্ছে এইটা প্রবলেম সবচেয়ে কম, মেইনলি এইটাই বেশিরভাগ সময় ইউজ করা হয়। ভালো বলতে অ্যাকচুয়াল অ্যাকুরেসিটা বের করার জন্য। সো এইখানে দেখেন টু ইম্পর্টেন্স ইজ টু ফাইন্ড দ্য আনবায়াসড অর লিস্ট বায়াসড। এখন দেখেন এখানে যেটা করতেছি আমরা প্রতিটা অংশকেই ট্রেনিংয়ের ভেতর নিচ্ছি এবং প্রতিটা অংশকে আমরা টেস্টিংয়ের ভেতর নিচ্ছি। দেখেন প্রথমবার এইগুলাকে ট্রেন করছি, লাস্টেরটাকে টেস্ট করছি। সো ধরেন আমি আগেরবার যে সমস্যাটার কথা বলছিলাম যে আমাদের নয়েজ থাকতে পারে, ধরেন লাস্টের ডাটায় নয়েজ আছে, সো লাস্টের ডাটা দিয়ে প্রথমবার টেস্ট করলাম, পরের বার ওই নয়েজ সহ ডাটাই এবার ট্রেনিংয়ে ঢুকলো, টেস্ট করলাম হচ্ছে তার আগের ডাটা দিয়ে, তারপর এইগুলো দিয়ে টেস্ট করলাম, এইটা থাকলো ট্রেনিংয়ে। সো এমন কোনো ডাটা নাই যেটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এমন কোনো ডাটা নাই যেটা টেস্টিং ছাড়া থাকতেছে। সো এইটার সুবিধা হচ্ছে নয়েজ থাকুক বা না থাকুক সবগুলা ডাটাই মডেল ট্রেন টেস্টের ভিতর দিয়ে যাচ্ছে। তার মানে আমাদের ওই যে বায়াসনেসটা ছিল যে শেষের যে 3টা ডাটা আমি নিচ্ছি ওই 3টা ডাটায় তো সমস্যা থাকতে পারে, তাহলে আমাদের এখানে এমনভাবে নিচ্ছে আমরা শেষেরটা না প্রথমটাও টেস্ট করছি, তারপরটাও টেস্ট করছি, তারপরটাও টেস্ট করছি, সবগুলাই টেস্ট করছি। সো ওই যে বায়াসনেসটা ছিল লাস্টের 3টা থাকতে পারে, এখানে এটা নাই, কারণ এখানে প্রথমের থেকে শেষ পর্যন্ত সবগুলো ডাটার উপরই টেস্টিং আমাদের চলছে। সো ওই সমস্যাটা এইখানে চলে যাচ্ছে। সো
এইখানে বলছে যে টু ফাইন্ড দ্য বায়াসড অর লিস্ট বায়াসড। আচ্ছা, লিস্ট বায়াসড মানে হচ্ছে সবচেয়ে কম বায়াস। তো স্টিল বায়াস কি থাকতে পারে? পারে। কিভাবে পারে? ধরেন আপনার অ্যাকুরেসি আসছে প্রথমটায় 80%, তারপরটায় আসছে হচ্ছে 20%, তারপরটা আসছে 30%, তারপরটা আসছে ধরেন 50%, তারপরটা আসছে 30%। আচ্ছা, এরকম আসছে। এটাকে যদি আপনি এভারেজ করেন তাহলে আপনার অ্যাকুরেসি একটার জন্য, ধরেন প্রথমটায় এই পারফেক্ট ডাটা ছিল এই পর্যন্ত, আর এইখানে ছিল একটা নয়েজি ডাটা, এই জন্য অ্যাকুরেসি বেশি আসছে। সরি, এইটুক নয়েজি ডাটা ছিল আর এটা ছিল পারফেক্ট ডাটা, এই জন্য অ্যাকুরেসিটা বেশি আসছে। সো অ্যাকুরেসি এই যে বেশি আসলো, এই বেশি আসার জন্য কিন্তু এভারেজ অ্যাকুরেসি বেড়ে যাবে, তাই না? আপনার যদি এইটা 20 থাকতো, এটাও যদি 20 থাকতো, তাহলে এভারেজ করলে আপনার অ্যাকুরেসিটা আসতো 30-এর ভেতর। যেহেতু এটা 80, সেই কারণে আপনাদের এভারেজ করলে দেখা যাবে অ্যাকুরেসিটা বেড়ে 60-এর কাছাকাছি হয়ে গেছে। জাস্ট একটার অ্যাকুরেসি অনেক বেশি থাকার কারণে যখন আপনি এভারেজ করবেন অ্যাকুরেসিটা একটু বেড়ে যাবে না? কথায় কি বোঝা গেছে? চাইলে আপনার ক্যালকুলেটরে করে দেখতে পারেন, বোঝা যাচ্ছে তাই না? একজন অনেক ভালো করছে আর ক্লাসের বাকি সবাই খারাপ করছে, ওই যে অনেক ভালো করছে তার জন্য ওই যে বাংলাদেশ টিমের সবাই খারাপ খেলছে, কিন্তু একজন 300 রান করছে, তার জন্য বাংলাদেশ টিমের এভারেজ রান বেড়ে গিয়ে 300, মানে ধরেন একটা বেশি রান হয়ে গেছে, কিন্তু সবাই ডাক খাইছে একজন। রাইট, না ওইটাই মানে, হ্যাঁ, যদি একজন 300 রান করে আর সবাই ডাক খায়, স্টিল তো বাংলাদেশ টিম 300 রান করছে, তাই না? হ্যাঁ, তো সবার এভারেজ করলে সবার রান কিন্তু 30 চলে আসছে, কিন্তু সবাই ডাক খাইছে, ঠিক আছে? সো সেম হেয়ার। সো এই বায়াসনেসটা স্টিল থাকবে, বাট যেহেতু আমরা সবগুলো ডাটার উপরে টেস্ট করছি, এইরকম ঘটনা আসলে এতটা ঘটে না, রিয়ালি ঘটতেও পারে, বাট এইখানে আগের যে সমস্যাটা ছিল তার চেয়ে ওই সমস্যাটা এখানে অনেক মিটিগেট হয়ে আসছে, মানে কমে আসছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনের একটা এক্সাম্পল। নেক্সট হচ্ছে টোটাল ট্রেনিং মেথড, এই যে লাস্টে আরেকটা আছে, লাস্টে হচ্ছে 4 নাম্বার মেথড অনেকই আছে, বুঝছেন? এখন আমরা শিখবো 4টা। এই 4টা হচ্ছে বেস, এইখান থেকে আরো ভাগ যোগ করে সিস্টেম করে আরো অনেক মেথড আছে, হ্যাঁ, কিন্তু বেসিক হচ্ছে এইটা। ম্যাথের বেসিক হচ্ছে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। এরপর আপনি ডিফারেন্সিয়েট করেন, ইন্টিগ্রেট করেন, সবই ভাগ, গুণ, যোগ, বিয়োগেরই ব্রডার ভার্সন। আপনি আলটিমেটলি এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনও কী করেন? ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ছোট করতে করতে একদম ছোট করে ফেলা, এটা হচ্ছে ভাগ করা, ভাগ। ইন্টিগ্রেট মানে হচ্ছে গুণ করা, বড় করতে করতে বড়, তাই না? গুণ করলে বড় হয় না জিনিসটা আস্তে আস্তে। সো দ্যাটস ইট। ইয়ে মানে ভাগ করা, আর ভাগ আর গুণ আবার এই তো পার্থক্য আছে। ভাগ হচ্ছে গিয়ে বিয়োগের একটা অংশ, গুণ হচ্ছে গিয়ে যোগের একটা অংশ, মানে 2 যোগ 2 যোগ 2 যোগ 2। আসলে সবই যোগ আর বিয়োগ, দুনিয়ার সবই যোগ আর বিয়োগ। আপনি আর বাকি যা করেন সব হচ্ছে যোগ বিয়োগেরই এক্সটেনশন, ঠিক আছে? সো আপনি যদি বেসিকে আসতে চান তাহলে আসলে খুব কঠিন কিছু না, কিন্তু ওইটাকে আপনি টেনে বড় করলে অনেক কিছু করতে পারেন, ঠিক আছে? সো এইটাও এরকম। মেথড 4, এটার নাম হচ্ছে জ্যাক নাইফ মেথড।
সিমিলার ওই আগেরটার মতো, কিন্তু ওইটা তো পাঁচটাতে ফোন করছিল, আর এখানে পাঁচটাতে কোনো ফোন করে প্রত্যেকটা 10টা টাকাই দিচ্ছে আলাদা আলাদা। 90% টাকা দিচ্ছে আর 10% টেস্ট করছে 10 বার। আচ্ছা, টেস্টিং এর এটা অনেক বেশি দেখায়, এটা যখন কম ডাটা থাকে ওই ক্ষেত্রে আমরা এটা হ্যাঁ। তো কে-ফোল্ড ক্রস ভ্যালিডেশন, এটার এটা হচ্ছে জ্যাকনাইফ মেথড। জ্যাকনাইফ মেথডে যেটা হয় সেটা হচ্ছে প্রতিটা ডাটাকে আলাদা আলাদাভাবে কি করা হয়, প্রতিটা ডাটাকে আলাদা আলাদাভাবে টেস্টে পাঠানো হয়। প্রতিটা একটা ডাটাকে আলাদা আলাদাভাবে টেস্টে পাঠানো হবে এবং বাকিগুলো দিয়ে ট্রেন করা হবে। তার মানে যে কয়টা ডাটা থাকবে আমাদের সেই কয়টা ট্রেনিং করতে হবে। এটার প্রবলেম হচ্ছে হেভি ওভারহেড কস্ট, মানে হচ্ছে আপনার কম্পিউটেশনাল কস্ট অনেক বেশি। ঠিক আছে, কম্পিউটেশনাল কস্ট অনেক বেশি, কারণ হচ্ছে এখানে আমরা প্রতি একটা ডাটাকে আমরা টেস্টে পাঠাচ্ছি এবং বাকিগুলো দিয়ে ট্রেনিং করছি। সো এটা কখন আসলে ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় যখন আপনার ডাটা সংখ্যা অনেক কম থাকে। ডাটা সংখ্যা অনেক কম থাকে বলতে ধরেন আপনার 30টা ডাটা আছে, 30টা পেশেন্টের। এটা বেসিক্যালি মেডিকেল সেক্টরে বেশি ইউজ করা হয়। দেখেন যে মেডিকেলে আপনি এত ডাটা নাই, ধরেন 30টা ক্যান্সারের পেশেন্ট পেয়েছেন, সো তাদের মধ্যে আপনি কাজ করছেন, সেই ক্ষেত্রে আপনার এই মেথডটা কাজে আসতে পারে। এইটার সমস্যা হচ্ছে এইটা ওভারহেড কস্ট অনেক বেশি, মানে হচ্ছে আপনার কম্পিউটেশনাল কস্ট অনেক বেশি, কারণ যে কয়টা ডাটা সেই কয়বার 30টা ডাটা 100টা ডাটা দিয়ে 100 বার ট্রেনিং করা লাগতেছে, করে আবার এভারেজ করা লাগছে। সো 100 বার ট্রেনিং ইটস লং টাইম টু টেক টু ট্রেন। সো কিন্তু যত ডাটা বেশি হবে আমরা তখন আর এটা করবো না, তখন আমরা কে-ফোল্ড ক্রস ভ্যালিডেশনে চলে যাব, তখন আমরা আর এইভাবে করবো না। বুঝা গেছে? সো এইটা হচ্ছে এইটার সুবিধা হচ্ছে এইভাবে যখন আপনি করবেন তখন ডাটা যেহেতু কম, আপনি যদি ওইটা কে-ফোল্ডের মতো ফোল্ড করেন তাহলে একটু বায়াসনেস আসতে পারে, ডাটা যেহেতু কম। সেই ক্ষেত্রে আমরা নর্মালি জ্যাকনাইফ মেথডটা ইউজ করে থাকি। তো এই চারটাই ছিল আমাদের মেথড। এই চারটা মেথড আপনাদের জেনে রাখতে হবে, যেটা হচ্ছে ডাটা ট্রেনিং মেথডের মধ্যে আছে। ট্রেনিং মেথড কয় প্রকার? 4 প্রকার। এই 4টা মেথডে কোনো একটা মেথড হয়তো আপনাদের পরীক্ষায় এক্সপ্লেন করতে বলতে পারে। সো এক্সপ্লেন কিভাবে করবেন? দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান এক্সপ্লেন। আপনার পুরো বাংলা ইংলিশ অঙ্ক লিখে ভরায় ফেলার কোনো দরকার নেই। আমি এইটা যদি দেখে কেউ, এখানে যদি কেউ দেখলেই বুঝতে পারবে যে কি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো একটা মেশিন লার্নিং এরপর
আচ্ছা, আজকে কি আর কিছু করাবো? আজকে একটা ইয়ে হবে? ঠিক আছে। সো আমি আজকে যে, আচ্ছা তার আগে আমি একটু বলি, আমাদের মেশিন লার্নিং মডেল অ্যাকচুয়ালি সুপারভাইজ লার্নিং আছে আর আনসুপারভাইজ লার্নিং আছে। সো সো আপনাদের সুপারভাইজ লার্নিংয়ে যে যে জিনিসগুলো আপনাদের দেখানো হবে সেই সেই জিনিসগুলো হচ্ছে রিগ্রেশন, নাইফ বায়াস, নিউরাল নেটওয়ার্ক, র্যান্ডম ফরেস্ট, ডিসিশন ট্রি আর এসভিএম। তো এর ভেতরে নিউরাল নেটওয়ার্কের ভেতরে অনেক কিছু আছে, যেমন কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক আছে, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আছে, যে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আছে। র্যান্ডম ফরেস্টের ভেতর র্যান্ডম ফরেস্টই ডিসিশন ট্রি এবং র্যান্ডম ফরেস্ট এই দুটো দেখবো। দেন হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন, এসভিএম, আর একটা কী জানি আছে, এটা আমি মিস করে যাচ্ছি নাকি, নাই, এগুলোই থাকার কথা। আচ্ছা, ও আরেকটা আছে কেএনএন। এটা হচ্ছে কে মিনস ক্লাস্টারিং। আর আছে হচ্ছে হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন ইজ সুপারভাইজ লার্নিং। এই যে ক্লাসিফিকেশন নাইট বাস আছে, এখানে নিউরাল নেটওয়ার্ক আছে, র্যান্ডম, সবগুলোর ভিতরে ক্লাসিফিকেশন আছে। সুপারভাইজ লার্নিংয়েরই একটা সাব সেকশন হচ্ছে ক্লাসিফিকেশন আর কি। সো ওইটা আলাদা করে কিছু না, ওইটা এগুলোর ভেতরে ইনক্লুডেড, এগুলো সবগুলোর ভেতরেই আছে। আচ্ছা, সো এখন যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে এই যে এইটা, আমরা আজকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল ক্লাস্টার। সো এটা একটু নোট করেন,
আচ্ছা, সাপোজ আমাদের ডাটা পয়েন্ট আছে হচ্ছে 2 3 1 6 2 6 3 6 আর হচ্ছে 5 2। 2 3 1 6 2 6 3 6 আর 5 2। তো স্টেপ 1-এ এই কটা ডাটা পয়েন্ট আছে যেরকম কে মিনস ক্লাস্টারিং এ ছিল, সেরকম কে মিনস ক্লাস্টারিং এ এক্স আর ওয়াই এর ভ্যালু দেওয়া ছিল। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো দেখেন এখানে হচ্ছে স্টেপ 1-এ আমি আস্তে ধীরে বসেন, আমরা একটা নতুন ইয়ে দেখছি। সো হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং হচ্ছে কে-মিনস ক্লাস্টারিং এর মতো একটা ক্লাস্টার মেথড। এটা কি লার্নিং? আনসুপারভাইজড লার্নিং। ওকে, সো স্টেপ 1-এ কি হচ্ছে? স্টেপ 1-এ হচ্ছে আমরা প্রতিটাকে একটা ধরে নিব। এ হচ্ছে 2 3, বি হচ্ছে 1 6, এইটুকু লিখছেন? ওকে, স্টেপ 2 হচ্ছে ইনিশিয়াল ডিস্টেন্স ম্যাট্রিক্স। আমাদের একটা ডিস্টেন্স ম্যাট্রিক্স তৈরি করতে হবে। হিটম্যাপ দেখতে হিটম্যাপের মতো, হিটম্যাপ না। আচ্ছা, সো ইনিশিয়াল ডিস্টেন্স ম্যাট্রিক্স তৈরি করতে হবে। সো ইনিশিয়াল ডিস্টেন্স ম্যাট্রিক্স মানে হচ্ছে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টের কি ডিস্টেন্স? ইউক্লিডিয়ান ডিস্টেন্স। এখন ইউক্লিডিয়ান ডিস্টেন্স ইউক্লিডিয়ান ডিস্টেন্স যেটা হচ্ছে আপনারা বের করছিলেন রুট ওভার এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার, দুইটা হচ্ছে হোল স্কোয়ার ছিল। সো কে-মিনস ক্লাস্টারিং এর সময় যেটা আমরা বলি নাই, যেটা আমি বলি নাই সেটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্সের সূত্র হচ্ছে
এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। সো এই ইকুয়েশনে আসলে রুটটা করার কোনো দরকারই নেই, কারণ হচ্ছে রুট ছাড়া যে ভ্যালু আসে, রুট ছাড়া যে ভ্যালু আসে, রুট সহ যে ভ্যালু আসে সেম। কারণ হচ্ছে রুট করলেও ডিস্টেন্স বোঝা যায়, রুট না করলেও ডিস্টেন্স বোঝা যায়। সাপোজ হচ্ছে আপনার রুট 10 আর আছে হচ্ছে রুট 8, সো এটা বোঝাই যাচ্ছে যে রুট 10 হচ্ছে রুট 8-এর চেয়ে বড়, এটা বোঝাই যাচ্ছে। সো রুট করার আসলে ইউক্লিডিয়ান ডিস্টেন্সের কোনো দরকার নেই, কিন্তু যদি অ্যাকচুয়াল ডিস্টেন্স বের করতে বলে সেই ক্ষেত্রে রুট করতে হবে। যেহেতু আমরা জাস্ট বুঝতে যাচ্ছি যে এইটার চেয়ে এইটা দূরত্ব বেশি না কম, এইটা বুঝতে যাচ্ছি, বেশি না কম বুঝতে যাচ্ছি, এই ক্ষেত্রে রুট করার আসলে কোনো দরকার নেই। কারণ আমার চেয়ে ওর দূরত্ব বেশি না আপনার দূরত্ব বেশি, এইটা বুঝতে যাচ্ছি। মিলিমিটারও যে কথা, কিলোমিটার সেম কথা। কিন্তু যদি বলি যে আমার থেকে আপনার দূরত্ব কয় মিটার, তখন হচ্ছে রুট করতে হবে। কিন্তু আমি এখানে যেটা করতেছি কম্পেয়ার করতেছি যে আমার চেয়ে এর বেশি না ওর বেশি না ওর বেশি, এটা। সো আসলে রুটের দরকার নেই। সো আপনারা আসলে কেএমএস ক্লাস্টারিংয়ে রুট করার কোনো দরকারও ছিল না, এবং রুট করে এটার ভ্যালু লেখারও কোনো দরকার ছিল না। এটা এখন হচ্ছে ওইটাই, কিন্তু আসলে ওটার দরকার ছিল না। আপনারা যদি ওটা নাও করে করতেন তাইলেও সেম রেজাল্টই আসতো, তাহলেও আর কি জাস্ট আপনাদের হচ্ছে কি একটু একটু ভ্যালু বড় আসলে আপনারা এইভাবে রেখে দিতেন। মানে এই যে রুট 10 রেখে যে আপনারা 10.29 এমনি লিখছেন, এটা লেখার কি কোনো দরকার আছে? আপনারা রুট 10ই রেখে দিতেন। না, এত বড় আসলে দেই নাই আমি পরীক্ষায়, আমি দেই নাই। সো মানে বেসিক্যালি আপনাদের ওইটা হচ্ছে ফাও আর কি। আপনারা এখন হচ্ছে বলবেন যে স্যার আমাদের খাটাইলো, একটা ডিপ্রেশন খাটাইলো, আসলে খাটানো সো ওই খাটানো আসলে একটু ফাও ছিল, কিন্তু আপনাদের শেখা হয়েছে আর কি, এটাই বড়। না, খাতা এখনো দেখিনি। কেন, এরপর কই যাবেন? কোথায়, ইন্ডিয়া? ও আচ্ছা, আপনি যেভাবে বলতেছেন যাচ্ছি তাই বললাম। কি হয়েছে, পা এখনো ঠিক হয় নাই? ওটা তো জানি, ওটা তো 3 দিনের অপারেশন, মানে 3 দিন ড্রেস দেয়, বেড ড্রেস। আচ্ছা, সেই 7 দিন, ওই তো এটা ছোট অপারেশন, লিগামেন্টের অপারেশন। অসুবিধা নেই, ওই যে রাকিব আছে, আপনার বন্ধু বান্ধব আছে, এদেরকে খাওয়াই দাওয়াই নিয়ে নিয়েন জিনিস সব। হ্যাঁ, ওকে হচ্ছে বেশি করে লাঞ্চ টাঞ্চ কোরবানির। আচ্ছা, ইয়ে করেন, আপনিও সেম কাজ করে ফেলেন। লাইফে ঢোকার উপরেই লাইফ। না, দোয়া করি আপনারা এগুলো করে ফেলেন তাড়াতাড়ি, দেরি করা উচিত না। আলোর পথে আসেন, বুঝছেন? উনি আমার চেয়ে এক্সপিরিয়েন্স পারসন। কি হবে, সমস্যা নেই। আচ্ছা আসেন। দিছে তো, হালাল করছে বিয়ে, মাশাআল্লাহ। যাই হোক, সবাই দাওয়াত টাওয়াত দিয়েন, আমরা আসবো না ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই। চলে আসছেন, সমস্যা কি? আসছেন, চলে আসছেন, আসলে কোনো অসুবিধা ছিল না।
আমার তো স্টুডেন্ট কম না বুঝছেন, স্টুডেন্ট হচ্ছে 200 জন, এখন ওইটার জন্য আলাদা ইয়া করা লাগবে আমার। আমি গেছি আমরা আস্তে করে এটা শেষ করি। স্যার এর তো এ 0 হবে না, এখানে ডিসটেন্স এটা হ্যাঁ আচ্ছা হ্যাঁ। সো নেক্সট আসছি, এটা আপনারা ইন্টেলিজেন্ট। সো 0 0 0 0 0। তো তো এরপরটা দেখেন এ থেকে বি, আমার কাছে হ্যাঁ আমার কাছে অলরেডি করা আছে এটা, এর জন্য সময় কম লাগে এই জন্য তো আমি ইয়ে করে দিচ্ছি। সো এ থেকে বি এর ডিস্টেন্স এটা কিভাবে বের করব, এটা আসলে রিলেটিভ ডিস্টেন্স বের করতে চাই, সো রুট টুট করার দরকার নাই। সো এটা আমি একটা করে দিই যেন আপনারা বুঝতে পারেন। এ আছে হচ্ছে 2 - 1 হোল স্কোয়ার প্লাস 3 - 6 হোল স্কোয়ার। সো এটা হচ্ছে আসে 1 প্লাস 3 3 কে 9 ইকুয়াল টু 10। সো এটা হচ্ছে এ আর বি এর ডিস্টেন্স। এ থেকে সি হচ্ছে 9 আসার কথা, 9, এরপর আসে হচ্ছে 10, তারপরটা আসে হচ্ছে 10, তারপরটা আসে হচ্ছে 1 4 32, তারপরটা হচ্ছে 1 25 20। সো আসলে আপনারা যারা হিট ম্যাপ চিনেন, সো এটা আসলে বোঝার কিছু নাই। এই সাইডটা হচ্ছে এই সাইডের মিরর, ঠিক আছে? এই সাইডটা হচ্ছে এই সাইডের মিরর, এই জন্য বোঝার কিছু নাই। আমরা হচ্ছে কি করব, এই সাইডটাকে এই পাশে নিয়ে আসলেই হয়ে যায়। এটা আসলে ক্যালকুলেট করার দরকার নেই, সোজা কথা, এটা উল্টা করলে হইল। এটা হচ্ছে হিট ম্যাপ, হিট ম্যাপের অনুপাত। আচ্ছা দেখেন, এরপর ইনিশিয়াল স্টেপে আমরা ডিস্টেন্স বের করলাম। এরপর আমরা যেটা করব, সবচেয়ে কম ডিস্টেন্স যে কোনো দুইটা থেকে যে কোনো ডিসটেন্সটা বের করব y বা x কোনটাকে ধরব আমরা, দুইটা দিয়ে তো বের করতে হবে। সূত্র তো দুইটা, যেরকম এ আর বি এর ডিস্টেন্স কি, এই যে 2 - 1 হোল স্কয়ার প্লাস 3 - 6 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 10 আসে। ইনিশিয়াল পয়েন্ট এখন আমরা না না, কোনো সেন্ট্রয়েড নাই, এটা তো একটা ম্যাট্রিক্স। সো এ থেকে এ এর দূরত্ব কত, 0, এই সবগুলা 0। এ থেকে বি এর দূরত্ব, সি এর দূরত্ব, ঠিক আছে এভাবে। ওকে, এরপর আসি সবচেয়ে ধরেন দুইটা মিনিমাম ডিস্টেন্স আপনাকে চুজ করতে হবে। সো এর ভেতরে দুইটা আছে, বি সি আছে, সিডি আছে। সো সাপোজ আমরা এইটা চুজ করলাম, যেটা চুজ করলাম ওইটা আমরা এরকম মার্ক করে দিলাম। সাপোজ এটা চুজ করলাম, চুজ করার পরে আমরা যেটা করব, মার্জ সিডি, যেই ঘরটা চুজ করব সেই ঘরটা মার্জ করব। দেখেন তো কোন ঘর, এইটার সি আর এটার ডি। এই ঘরটা হচ্ছে সি আর ডি এর ঘর, তাই না? সো মার্জ করে ফেলবো। মার্জ করে এখন কি হবে, তারপর হচ্ছে এ বি সি ডি, ই এ বি সি ডি ই। এটা সিমিলারলি এই যে 0 0 0 0, বি এর ভ্যালু হচ্ছে আগের ভ্যালু একবার করলেই হয়ে গেল 10, ই এর ভ্যালু হচ্ছে 10, তারপর বি থেকে ই এর ভ্যালু 32, ডিই 20 ডিই ও ডি তো থাকবে না,
আমরা হচ্ছে সিডির ভ্যালুটা এখনো ক্যালকুলেট করছি না। আচ্ছা, সো সিডির ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করব এটা হচ্ছে বিষয়। সিডির ভ্যালুটা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে মিনিমাম অফ এ থেকে সি, এ থেকে ডি। এ থেকে সি কত? এ থেকে সি 9, ভালো করে বুঝেন। মিনিমাম অফ এ থেকে সি কমা এ থেকে ডি। এ থেকে সি কত? 9, এ থেকে ডি কত? 10, 10। এই দুটার মধ্যে মিনিমাম কত? 9, 9। সো এখানে কত বসবে? 9। 9। আচ্ছা, আর এইটা হচ্ছে মিনিমাম অফ এ থেকে, সরি, বি থেকে সি, বি থেকে ডি। বি থেকে সি হচ্ছে 1, বি থেকে ডি 4। সো মিনিমাম হচ্ছে 1। সিডি থেকে এটা হচ্ছে মিনিমাম অফ সি থেকে ই, ডি থেকে ডি থেকে ই। সি থেকে ই কত? 1 আর 25 ও সি থেকে হ্যাঁ, সি থেকে 25। সি থেকে ই হচ্ছে 25 আর ডি থেকে ই কত? 20, ডি থেকে ই হচ্ছে 20। এখানে 20 আছে। বোঝা গেছে? জি স্যার। নেক্সট এখন আবার কি আমরা ছোট একটা ধরবো? এইটুক তুলেন সবাই, আমি যেভাবে তুলছি এইভাবে তুলেন যেন পরে বোঝা যায়। ওকে, রাকিব এটা একটু দিয়ে দিন, আজকে এটাও দিয়ে দিন, ঠিক আছে? স্ক্যান করে দিয়ে দিন। তো এরা কি সমস্যা? অবশ্যই হয়েছে, এর আগে কারি কারি লেখাপড়া হয়েছে। ট্রেনিং মেথড, চারটে ট্রেনিং মেথড স্টার্ট। আচ্ছা, সো নেক্সটে হচ্ছে আমরা সবচেয়ে ছোট ভ্যালুটা নিব। এখানে কনফিউশনের কিছু নাই, সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি এটা আপনারা খাতায় নিচে নিচে লেখেন, এখানে যেহেতু জায়গা নাই আমি এইভাবে লিখছি। সো মার্জ বি সি ডি। বিসি। স্যার এখন আমরা সিডির সাথে ইও মার্জ করতে পারতাম অথবা বি মার্জ করতেছি, যেগুলো একটা বলে দিতে এরকম কিছু আগে দুইটার মিনিমাম ছিল, মিনিমাম ছিল। এই জন্য আমরা দুইটার মধ্যে যে কোনো একটা নিলেই পারতাম। সো আমি এই পরেরটা নিছি। এখানে যে কোনো একটা তো আর না, এখানে একটাই আছে, সেটা কি? এই যে বি আর সিডি। হ্যাঁ। সো ওইটা মার্চ করলাম। ও আচ্ছা 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 আচ্ছা। সো এখন যেটা হবে সেটা হচ্ছে এ বিসিডি বিসিডি আর ই, এ বিসিডি ই। সো এই লাইন সব তো 0। এ থেকে ই এর দূরত্ব কত? 10। আচ্ছা, বিসিডি এর ভিতরে 9 ছিল স্যার, 9। এখন এই ভ্যালুটা কিভাবে বের করব? ওই যে মিনিমাম অফ কি লিখব? এইখানে মিন অফ এ থেকে বি, মিন অফ এ থেকে বি, আর এ থেকে সিডি। এ থেকে বি আর এ থেকে সিডি। বোঝা গেছে? কারণ আমি এ থেকে সি লিখলে আগের ম্যাট্রিক্সে সি বলে কিছু নাই, আগের ম্যাট্রিক্সে ছিল সিডি। এই জন্য এ থেকে বি, এ থেকে সিডি। সি। এখানে 9 এ থেকে বি আসে হচ্ছে 10, এ থেকে সিডি আসে হচ্ছে 9। সো এখানে বসবে 9। আর এটা হচ্ছে সবগুলো লেখা লাগবে না। আমি বোঝানোর জন্য লিখছি, আপনারা পরীক্ষার হলে এমনি লিখলেই হবে। আপনারা পরীক্ষা হলে যেটা করবেন একটা দেখাই দিবেন, মিনিমাম একটা দেখাই দিবেন, যেন আমি বুঝি আপনারা বুঝে লিখছেন, ঠিক আছে? বি থেকে সিডি, ই থেকে বি আর ই থেকে সি, বি থেকে বি থেকে ই সিডি থেকে স্যার আর সিডি থেকে ই। 20।
বি থেকে ই কত? বি থেকে ই হচ্ছে 32 আর সিডি থেকে ই কত? 20। সেই দুইটার মধ্যে কোনটা ছোট? 20। বি থেকে ই, সিডি থেকে ই। এইখানে ফার্স্টেরটা যখন কম্পেয়ার করছি এ থেকে সি এর সাথে কম্পেয়ার, এ থেকে সি এর ভ্যালুটা নিছি আর এ থেকে ডি এর ভ্যালুটা নিছি। বি এর ক্ষেত্রেও এ থেকে বি থেকে সি এর ভ্যালুটা নিছি আর বি থেকে ডি এই দুটো থেকে কম্পেয়ার করছি। পরে শেষেরটার ক্ষেত্রে সি থেকে ই আর ডি থেকে ই, কারণ ওখানে একটা ভ্যালু ছিল এটা সিডি থেকে ই এর দূরত্ব বের করতেছি। এটা হচ্ছে বি থেকে সি সিডির দূরত্ব বের করতেছি। এটা হচ্ছে বি থেকে সিডি, এই জন্য বি থেকে সি, বি থেকে ডি। এটা হচ্ছে সিডি থেকে ই, সো সি থেকে ই আর একটা হচ্ছে ডি থেকে ই। এখানে তো সেমই, বি সিডি থেকে ই এর দূরত্ব বের করতেছি। তাহলে বি থেকে ই আর সিডি থেকে ই, কারণ হচ্ছে এখানে সিডি ছিল, সিডির চেয়ে কম তো নয়। এই যে সিডি থেকে ই, হ্যাঁ, তো এখান থেকে আমার বিসিডি আছে, বিসিডি কি এখানে আছে নাকি? এখানে বি থেকে ইর ভ্যালু আছে ই এর ভ্যালু আছে আর সিডি থেকে ই এর ভ্যালু আছে। এখানে এখানে শুধু ওই যে 32 আর 20 এর ভিতরে কম্পেয়ার করব। হ্যাঁ, বুঝি তো ওই লেখছি তো 32 এর। 25 এর ভিতরে কম্পেয়ার করছিলাম, ঠিক আছে। এরপর মার্জ, আচ্ছা এইটুকু মুছে দিলাম। এটা লেখেন নাই? এই যে এই লেখাটা, আর এটা তো ডাক্তার থেকে উপরে তোর এই ক্লাসরুম দিয়েছে। এ বি সি ডি, সবগুলো সো আছে হচ্ছে এ বি সি ডি, এখানে আছে ই, এ বি সি ডি, এখানে আছে ই। সো এইখানে এ বি সি ডি এ বি, সো এ থেকে ই, আর বি সি ডি থেকে ই, বি সি ডি থেকে ই, এইটার মিনিমাম। এ থেকে ই কত? এ থেকে ই হচ্ছে 10 হবে। বি সি ডি থেকে ই বি সি ডি থেকে 20 10 এই বছর 10 মার্জ এ বি সি ডি ই, তো 0 আসে। এ বি সি ডি ই, এ বি সি ডি ই, 0। এতগুলো গড় করার পর শেষে 0। কিভাবে হচ্ছে আপনারা কি বুঝতে পেরেছেন মোটামুটি? আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আমাদের স্টেপ 2 শেষ। ওই পাশে মুছতেছি না, এই পাশে লিখতেছি। স্টেপ 3 হচ্ছে ম্যাপ। আমাদের আছে কে কে? এ বি সি ডি ই। তারপরে কি হলো? এ আচ্ছা বি এ বি সি ডি সি ডি আর হচ্ছে ই। ই। তারপর স্টেপে কি হলো? এটা প্রতিটা ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন। আচ্ছা এ সি ডি বি সি ডি এক পাশে বি আর এক পাশে সি ডি এইটা হচ্ছে বিসিডি, এটা হচ্ছে সিডি, আর এটা হচ্ছে ডি তারপরে ই। ও আচ্ছা তাহলে ট্রি হিসেবে আমাদের দেখাতে হবে। ট্রি হিসেবে দেখাচ্ছি। তারপর হচ্ছে এ বি সি ডি এ, তার আন্ডারে আছে বি সি ডি
বি, তার আন্ডারে আছে সিডি। সো ইউ উইল রাইট, এইটা হবে এ বি সি ডি, এটা হচ্ছে বি সি ডি, এটা হচ্ছে সিডি, আর ই আসবে আর এখানে হচ্ছে ই আছে লাস্টেরটায়। সবগুলো এবিসিডি। লাস্টের এটা কি মুছে দেবো এই সাইড? লাস্টেরটায় হচ্ছে ই কোন সাইডে আছে? এই সাইডে না? সো এইটা হবে ই এ বি সি ডি এ ডিসিডি, তো এখান থেকে বামটা বি সিডি, উপরে এ বি সি ডি ই। আচ্ছা, সো ম্যাপ হচ্ছে আমাদের যে কয়টা ম্যাট্রিক্স থাকবে সেই কয়টা 1 2 3 4 72 4 এটা কোন না স্যার? ও এটা 4, সরি এটা 4, এটা 5। আসলে এটা পুরোটা উপরে লিখে দিতে হবে এ বি সি ডি ই একসাথে। আর এইটা হচ্ছে জি স্যার। এ বি সি ডি ই। বোঝা গেছে? আচ্ছা, এইটা কি বুঝলাম আমরা এতক্ষণ যে ঘোড়ার ডিম করলাম, এটার বোঝা মানে কি করলামটা আসলে কি? এইটার মানে হচ্ছে আমরা যখন কে মিনস ক্লাস্টারিং করেছিলাম, কার থেকে কার ডিস্টেন্স কতটুক বেশি এইটা আমরা জানতাম না। আমরা জাস্ট জানতাম যে এর ডিস্টেন্স বেশি, এর ডিস্টেন্স কম, কিন্তু কার চেয়ে কে বেশি দূরে আছে কে কাছে আছে এইটা এই ট্রি দেখে বোঝা যায়। যেমন সবচেয়ে কাছে আছে হচ্ছে সিডি, তারপর এই সিডি থেকে সব কাছে আছে হচ্ছে বি, বি এর সবচেয়ে কাছে হচ্ছে এ, এবং সবচেয়ে দূরে আছে কে? ই। সো এই ক্লাসটার থেকে আপনার কোন ডাটাটা সবচেয়ে দূরে আছে এবং কতখানি দূরে আছে, এখানে যেটা দেখা যাচ্ছে যে এই চারটা থেকে এই ডাটাটা একদম দূরে, মানে চারটা ডাটা থেকে এটা দূরে। তার মানে হচ্ছে এই চারটা ডাটাকে আপনি এক ক্লাস্টারে ফেলতে পারেন চাইলে, কিন্তু এটাকে পারবেন না, এটা আলাদা ক্লাস্টারে পড়ছে। আপনি যে দিক থেকে শুরু করেন, এখানে হচ্ছে আমরা প্রথমে দুইটা এক ছিল, একটা হচ্ছে এ সবার পরে হইলেও এই কয়টা ডাটা তো একসাথেই থাকতো, মানে আপনি এটাকে ওইভাবে ঘুরায় দেন, ঘুরায় দিলেও তো এই চারটা ডাটা একসাথেই থাকতো। সো হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং হচ্ছে এই পর্যন্তই। এখান থেকে বোঝা যায় যে কোন ডাটাগুলো এক ক্লাস্টার, কোনটা ভিন্ন ক্লাস্টার। এইটা কে মিনসে যেটা করে দেওয়া থাকতো, কে মিনসে বলা থাকতো যে কে এর ভ্যালু 2 হইলে 2টা ক্লাস্টার হইতো, 3 হইলে 3টা ক্লাস্টার হইতো। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে অটোমেটিক্যালি ক্লাস্টার তৈরি হয়ে যাচ্ছে, আপনাকে কে এর ভ্যালু বলা লাগতেছে না। বোঝা যাচ্ছে? অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন এটা দেখার পর যে আমার কোন কোন ডাটাগুলোকে একত্রে রাখা উচিত এবং কোন ডাটাটা আসলে আমার কাজের বাইরে, মানে এই ক্লাস্টারের বাইরে আছে। সো এই ডায়াগ্রাম কি ক্লিয়ার? মোটামুটি ডায়াগ্রাম ক্লিয়ার। আর কাজ কিন্তু কঠিন না, আমি কিন্তু আপনাদের রুটটাও বাদ দিয়ে দিচ্ছি, যে রুট মুট কিছু করা লাগবে না, জাস্ট আপনি রিলেটিভ ভ্যালুটা বের করতে পারলেই হবে। মানে যেইটা বড় ভ্যালু দেখতে সেটাই আসলে দূরে, যেটা ছোট ভ্যালু দেখতে সেটাই আসলে কাছে। হ্যাঁ, সো ডিস্টেন্সের সূত্র আসলে রুট সহ, কিন্তু এখানে যেহেতু আমরা রিলেটিভ ভ্যালু বের করছি, রুটের দরকার নাই। এক্স্যাক্টলি, কারণ আপনারা যেটা করবেন পরে অন্য একটা জায়গায় দেখা যাবে, অন্য একটা কোর্সে আপনাদের ইউক্লিডিয়ান ডিস্টেন্স ম্যাথে আপনারা দেখা যাবে রুট মুট ছাড়া করে দিয়ে বসে রয়েছেন, তারপর বলবেন জয় স্যার বলছে, পরে গিয়ে বিপদ।
এটা কেএমএস ক্লাস নেই বলে কে ক্লাস্টারিং ও গ্রাফ আঁকছেন গ্রাফ দেওয়া ওইখানে আমাদের পয়েন্ট আউট করে দেওয়া লাগতেছে ওই ক্ষেত্রে তো আমরা এক্সাক্ট ভ্যালুটাই দরকার ওই হিসেবে কে নিয়ারেস্ট নেইবার এক্সাক্ট ভ্যালু দরকার কে নিয়ারেস্ট নেইবার এক্সাক্ট ভ্যালু দরকার নাই রিলেটিভ ভ্যালু দরকার নাই হ্যাঁ বলেন এখানে সিডির সাথে ই নাকি উপরের এর সাথে ই হলো? ওটা তো সিডি সিডি ওটা আলাদা না? না ওইটা আলাদা সিডির সাথে না যেগুলো গোল দেওয়া আছে গোলগুলা মানে হচ্ছে আলাদা বসে আছে এটা যেগুলো আনটেকেন ভ্যালু আনইউজড ভ্যালু এখনো পর্যন্ত কোনোটাই ইউজ করা হয় নাই সিডি ইউজ করা হয়েছে এটা যদি স্যার এবিসিডি বরাবর লেখা তাহলে সমস্যা ছিল। এটা এটা যেখানে খুশি এটা এটা কোনো এটা কিছুই না তোর ওই ম্যাপের ভিতরে থাকলেই হলো এগুলা হচ্ছে গোল দেওয়া মানে হচ্ছে আনইউজড ভ্যালু মানে এটা কোনো কাজে লাগতেছে না এগুলা এই যে দেখেন এগুলো প্রথমে সবগুলাই আনইউজড ছিল আসলে এটা তোমার মতো কোনো কাজে লাগতেছে না। এই যে এই পাঁচটা ভ্যালু এক স্টেপ ওয়ানে কোনো কাজে লাগতেছে না তাই না পাঁচটার একটাও কাজে লাগতেছে না সেকেন্ড স্টেপে আমরা সিডি কে নিছি এই জন্য এরকম একটা হয়েছে বাকি তিনটা কোনো কাজ নাই থার্ড স্টেপে এই দুইটার কোনো কাজ নাই এগুলো নিয়ে নিছি এটার কোনো কাজ নেই এগুলো নিয়ে নিছি লাস্টে হচ্ছে সবগুলোই নেওয়া হয়ে গেছে এবং আমাদের একটা ট্রি জেনারেট হয়ে গেছে সো সহজ না জি স্যার এই জিনিস আপনি যদি পিডিএফ মেরে দিয়েও দেন কেউ বুঝতে পারবে না। কারো বোঝার দরকার নেই আমি জাস্ট বলবো স্টুডেন্টদের যে এটা দেওয়া আছে আপনি পড়ে নেন এই জেনারেল চিন্তা করছি সময় লাগে